কপ সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য তহবিল গঠনে গুরুত্ব আরোপ বাংলাদেশের। জীববৈচিত্র্য রক্ষায় বিশ্ব নেতাদের সহযোগিতা কামনা। প্রথমবার ভোটাধিকারের সুযোগে উচ্ছ্বসিত লেবানন প্রবাসীরা। গণতন্ত্রের অগ্রযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা বলছেন বাংলাদেশিরা। এবং H-1B ভিসা বাতিলে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাশ হলে অগ্রাধিকার পাবেন মার্কিন নাগরিকরা। হতাশ বাংলাদেশি মেধাবীরা। প্রবাসী সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। জলবায়ুর প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য যে $300 বিলিয়ন বরাদ্দ রয়েছে তা দয়া নয়, এটি অধিকার। বিশ্ব জলবায়ু সম্মেলনের ৬ষ্ঠ দিনের আলোচনায় উঠে এসেছে এই বিষয়টি। বাংলাদেশ জলবায়ুর প্রভাব মোকাবেলায় কতটা ক্ষতির মুখোমুখি হচ্ছে তা বৈশ্বিক এই সম্মেলনে তুলে ধরছেন সরকারের প্রতিনিধিরা। এ বিষয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের সাথে কথা বলেছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। জলবায়ু সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ যে আসলে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যান্য দেশের সাথে, সেই বিষয়টা কতটা বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরতে পারছেন এই বিশ্ব সম্মেলনে, আপনারা কি আশা করছেন? একটু আগে আমি যে মিটিং হাই লেভেল মিনিস্ট্রিয়াল ডায়ালগ যেটা ছিল, ওটাতে এলডিসি কান্ট্রিগুলোর পক্ষে ৪৪টা এলডিসি কান্ট্রিগুলোর পক্ষ থেকে বাংলাদেশ থেকে উত্থাপন করেছে দাবিগুলো, এবং এটা একটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা এটা করতে পেরেছি। এই জন্য যে এই যে ৪৪টা দেশের আফ্রিকার দেশ আছে, আমাদের আইল্যান্ড দেশগুলো আছে, ওরা যে সাফার করছে, আমরা যেমন করছি, আমাদের উপকূলীয় মানুষগুলো যেভাবে সাফার করছে, তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে ক্লাইমেট ফাইন্যান্স যেটা, যে অর্থায়নটা তাদের করতে হবে, সেটা কোনো দয়া নয়, এটা কোনো নেগোসিয়েশনের বিষয় না, এটা আসলে দেয়াটা তাদের একেবারে, এটা আমাদের জাস্টিসের কোয়েশ্চেন, আমাদেরকে দিতে হবে, কারণ আমরা এটাতে খুব সাফার করছি। এই কথাটা বলে আমরা আসছি, এবং ধনী দেশগুলোকে আহ্বান জানানো হয়েছে যে তারা যেন $300 বিলিয়ন যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যেন দেয়। তো সেদিক থেকে আমি মনে করি যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আসলে আমরা এসছি, কিন্তু আসলে পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের ওরা সমস্ত আয়োজনগুলো করেছে, অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আসছে, তো সব মিলে আমরা বাংলাদেশ আসছি। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে ব্রাজিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো ক্ষতিপূরণ আদায়ে সুনির্দিষ্ট দাবি নিয়ে কাজ করছে, বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি। আরেকটা বিষয়, জলবায়ুর প্রভাব মোকাবেলায় কতটা ক্ষতির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, আর এটি উত্থাপন করতে পেরেছেন সরকারের প্রতিনিধিরা কতটুকু? বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজকে ৬ষ্ঠ দিনের মতো এই সম্মেলন চলছে। ১১ দিনের এই সম্মেলনের আরো বাকি আছে ৫-৬ দিন। তো এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে যে দাবিটি হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে সাথে নিয়ে যে জলবায়ু ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেই ক্ষতি বুঝিয়ে নেওয়ার জন্য উন্নত দেশগুলো কতটা সহায়তা করতে পারে, পাশে দাঁড়াতে পারে তাদের। একই সাথে যে জলবায়ু তহবিল গঠন করা হয়েছে, এর আগে গত বছর আজারবাইজানে সম্মেলন হয়েছিল, সেখানে $300 বিলিয়ন জলবায়ু তহবিল গঠন করা হয়েছিল ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য। এই ফান্ড আসলে এখনো কোনো দেশগুলো সেই ওই পরিমাণে পায়নি যে পরিমাণ পাওয়ার কথা ছিল। এর মধ্যে বাংলাদেশ অনেক বেশি পিছিয়ে আছে এই ফান্ড পাওয়ার ক্ষেত্রে। এই বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, অন্যান্য কর্মকর্তারা আছেন বিভিন্ন মন্ত্রণালয় থেকে, তারা বারবার তিনি বলছেন বিশ্ব দরবারে, বিশ্ব উন্নত দেশগুলোর নেতারা আছেন তাদের কাছে, এবং সরকারের পাশাপাশি বেসরকারি অনেক প্রতিষ্ঠানও কাজ করছেন এই বিশ্ব জলবায়ু সম্মেলনে, যারা আসলে জলবায়ু নিয়ে প্রভাব নিয়ে কাজ করছেন, পরিবেশ নিয়ে কাজ করছেন। এখন আমি এমন একদিন থেকে কথা বলছি, একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ বাংলাদেশে, যারা দীর্ঘদিন থেকে জলবায়ু নিয়ে কাজ করেন বাংলাদেশে, তিনি এই জলবায়ু সম্মেলনে আছেন। আপনারা তো দীর্ঘদিন থেকে জলবায়ু নিয়ে পরিবেশ নিয়ে কাজ করছেন বাংলাদেশের পক্ষ থেকে, যুক্তি করে রেফারেন্স আসলে কি ভেন্ডর বা হচ্ছে দর কষাকষি হচ্ছে উন্নত দেশগুলোর সাথে বাংলাদেশের পাশে দাঁড়াবে, সব উন্নয়নশীল দেশগুলোর পাশে দাঁড়াবে জলবায়ু ক্ষতি পিছিয়ে দেওয়ার। আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং এখনো আছে ভেতরে এবং বাহিরে। ভেতরে আজকে পাকুড় থেকে ব্যালেমের যে রোড ম্যাপ,
$1.3 ট্রিলিয়ন রোড ম্যাপ, সেটা নিয়ে দীর্ঘ আলোচনা করার কথা ছিল এবং সেই রিসোর্স মোবিলাইজেশন আমরা এটা অগ্রগতি এখনো দেখতে পাইনি। অনেক দেশ যাদের এখানে কার্যকর ভূমিকা রাখা দরকার তাদের নিষ্ক্রিয় অবস্থান করা আছে। আজকে বাইরে প্রায় 30,000-এরও বেশি আদিবাসী সাধারণ মানুষ এবং ডেলিগেটসরা তারা আন্দোলন করেছে বন সম্পদ রক্ষা করার জন্য। এর বাইরেও আজকে যে বিষয়টা হচ্ছে ইলেকট্রিক গ্রিড স্টোরেজ নিয়ে আলোচনা হচ্ছে এবং আমাদের যারা ফাইন্যান্স মিনিস্টার তাদের একটা সার্কেল তৈরি করা হয়েছে আগামী দিনে যে ফান্ড মোবিলাইজেশনটাকে লক্ষ্য করার জন্য এবং এটা পার্ট হয়। আপনার কষ্টটা আপনি কথা বলছেন সাথে আসলে যেটা বলছিলেন যে বাংলাদেশের পক্ষ থেকে সরকারি এবং বেসরকারি ভাবে এই উন্নত দেশগুলোর সাথে এই জলবায়ু সম্মেলনে এসে প্রতি বছর তারা আসলে তাদের ভয়েস রেঞ্জ করেন, দাবি তুলে ধরেন যে কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, উন্নতি করায় এবং আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথমবার পরবাসে থেকেও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে লেবানন প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। রেমিটেন্স যোদ্ধারা মনে করছেন এটি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার নতুন অধ্যায়ের সূচনা করবে। লেবানন থেকে মিলন খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো দেশের সাধারণ নির্বাচনে বিদেশ থেকেও সরাসরি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। তাদের দীর্ঘদিনের এই দাবি পূরণ হয় উচ্ছ্বসিত লেবানন প্রবাসীরা। বিশেষ করে নতুন প্রজন্মের তরুণ প্রবাসী ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ উদ্দীপনা। তারা বলছেন এই পদক্ষেপ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসীদের সরাসরি অংশগ্রহণের পথ খুলে দিয়েছে, সুযোগ করে দিয়েছে জাতীয় সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার। বিভিন্ন দেশে বৈধ অবৈধ মিলিয়ে অবস্থান করছে 1 কোটি ভোটার, এটা অনেক প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে। আমরা আগামীতে আমাদের ভোটগুলো আমরা প্রয়োগ করতে পারবো, আমাদের জাতীয় যে অধিকার সেই অধিকারটা আমরা প্রয়োগ করতে পারবো, ভোট দিতে পারবো, এটাই অনেক খুশি। তবে ভোটাধিকার নিয়ে উচ্ছ্বাস থাকলেও ভোটার যাচাই, প্রযুক্তিগত জটিলতা সহ কিছু চ্যালেঞ্জও রয়েছে রেমিটেন্স যোদ্ধাদের। এই নিয়ে বিভিন্ন দেশের দূতাবাস ও প্রবাসীদের সঙ্গে ভার্চুয়ালি প্রাথমিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী থেকে সবাই ভোট দিতে পারবে, এতে আমি অনেক খুশি। প্রবাসের মাটিতে একটা ভোট প্রথম দিতে পারবো, এজন্য সকল প্রবাসী খুবই আনন্দিত। তবু এই উদ্যোগকে গণতন্ত্র বিকাশে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন লেবানন প্রবাসীরা। জানান এটি তাদের দেশপ্রেম ও জাতীয়তাবোধকে আরও শক্তিশালী করবে। পরবাসী থেকেও ভোটাধিকার বাস্তবায়নের এই পদক্ষেপ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও মনে করছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। $1 লাখ ফি বৃদ্ধির পর এবার H-1B ভিসাই বাতিলের প্রস্তাব উঠেছে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে। বিলটি পাশ হলে অস্থায়ী কাজের এই ভিসা বাতিল হবে। বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, প্রকৌশল সহ গুরুত্বপূর্ণ খাতে অগ্রাধিকার পাবেন যুক্তরাষ্ট্রের মেধাবী ও দক্ষ কর্মীরা। বিদেশি মেধার উপর নির্ভরতা কমাতে এই ভিসা বাতিল জরুরি বলছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর নীতি অনুসরণ করছেন। এরই ধারাবাহিকতায় গেল সেপ্টেম্বর থেকে H-1B ভিসার জন্য মার্কিন সংস্থাগুলোর কাছ থেকে $1 লাখ নেয়া নিয়ম কার্যকর করে তার প্রশাসন। এমন পরিস্থিতিতে এবার H-1B ভিসা পুরোপুরি বাতিল করতে চাইছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে মার্কিন পার্লামেন্টের কংগ্রেসে এই সংক্রান্ত একটি বিলও জমা পড়েছে। অভিবাসন বিরোধী হিসেবে পরিচিত রিপাবলিকান প্রতিনিধি মার্জোরি টেইলর গ্রিন বিলটি উত্থাপন করেন। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বিদেশি মেধার উপর নির্ভরতা কমাতেই এই ভিসা বাতিল জরুরি বলে জানান তিনি। এতে ভারত ও চীনের মতো চিন্তার ভাঁজ বাংলাদেশি মেধাবী কর্মীদেরও। সাধারণত ভারত ও চীন থেকে প্রতি বছর কর্মী নিয়োগের জন্য এই ভিসার উপর নির্ভর করে অ্যামাজন, গুগল, মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্রে 2004 সাল থেকে H-1B ভিসা চালু রয়েছে। এটি একটি অস্থায়ী কাজের ভিসা যার আওতায় মার্কিন কোম্পানিগুলো দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেয়। মূলত তথ্য প্রযুক্তি, প্রকৌশল, অর্থ এবং ওষুধের মতো খাতে প্রতি বছর 85,000 বিদেশি কর্মীকে নিয়োগের অনুমতি দেয় এই ভিসা। আসমাতুলি, নিউজ 24। ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যুক্ত হলো বাংলাদেশের নাম। মাত্র 23 বছর বয়সে দেশটির পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মেহেদী হাসান। এতে কমিউনিটিতে বইছে আনন্দের বন্যা। তারা বলছেন মেহেদীর এই অর্জন পুরো কমিউনিটির জন্য সম্মানের।
ইতালিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য মেহেদী হাসান এখন অনুপ্রেরণার প্রতীক। মূলধারার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে 23 বছর বয়সী বাংলাদেশির এগিয়ে যাওয়ার বার্তায় প্রবাসী কমিউনিটিতেও বইছে আনন্দের জোয়ার। ইতালিতে জন্ম ও বেড়ে ওঠা মেহেদী হাসান নূর দেশটির পুলিশ বাহিনীতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য হিসেবে যোগ দেন। বর্তমানে দায়িত্ব পালন করছেন পাদুয়ার মোবাইল ইউনিটে। যোগ্যতা ও শৃঙ্খলার স্বীকৃতি হিসেবে 2026 সালের অফিসিয়াল পুলিশ ক্যালেন্ডারের মডেল হিসেবেও নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান, যা অভিবাসী সন্তানদের জন্য এক অনন্য সম্মান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আঞ্চলিক শান্তি, টেকসই উন্নয়ন এবং বাংলাদেশ, চীন ও মালদ্বীপের ত্রিপাক্ষিক সহযোগিতা জোরদারে অভিন্ন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ঢাকা বেইজিং। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এক বৈঠকে এমন প্রত্যয়ের কথা জানায় দেশ দুটি। বৈঠকে মালদ্বীপে চীনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ, ভেলানা বিমানবন্দর উন্নয়ন ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে বাংলাদেশি শ্রমিকদের ভূমিকার প্রশংসা করা হয়। এ সময় অবকাঠামো, অর্থনীতি ও মানব সম্পদ উন্নয়নে যৌথ সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের হাইকমিশনার ডক্টর নাজমুল হাসান। চীনের রাষ্ট্রদূত কং জিয়ানহুয়া পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এই তিন দেশের সমন্বিত উদ্যোগ বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াবে আশা ঢাকা বেইজিংয়ের। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে লন্ডনে জরুরি সংবাদ সম্মেলন করেছে যুক্তরাজ্য বিএনপি। সেখানে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচন কমিশনের সাম্প্রতিক বৈঠক থেকে পাওয়া তথ্য নির্দেশনা তুলে ধরেন নেতারা। বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের উদ্যোগে প্রথমবারের মতো প্রবাসীরা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। দলটির নেতারা বলেন, বিএনপি শাসনামলেই আউট অব কান্ট্রি ভোটিং বিষয়ে গবেষণা শুরু হয়েছিল। বিএনপি ফের দেশের শাসনভার পেলে প্রবাসীদের দাবি ও অধিকার নিশ্চিতের আশ্বাস দেন তারা। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্যান্য নেতারা। নোয়াখালীকে বিভাগ করার দাবিতে লন্ডনে মানববন্ধন করতে যাচ্ছে যুক্তরাজ্যে বসবাসরত গ্রেটার নোয়াখালীর প্রবাসীরা। আগামী 16 নভেম্বর গ্রেটার নোয়াখালীবাসী ইন ইউকের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংগঠনটি। জানান, নোয়াখালী বিভাগ হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থানীয় শাসন ব্যবস্থা আরও কার্যকর হবে। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের জনগণ দীর্ঘদিন ধরে এই দাবির পক্ষে আন্দোলন করে আসছে। এলাকার কৃষি, মৎস্য, লবণ উৎপাদন ও সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস সম্পদ দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশি মালিকানাধীন নতুন রেস্তোরাঁর যাত্রা শুরুর ক্ষণে এমন মন্তব্য করেন বক্তারা। বলেন, প্রবাসে থাকা বাংলাদেশি উদ্যোক্তারা এখন বিভিন্ন ব্যবসায় সাফল্য অর্জন করছেন, তার মধ্যে রেস্তোরাঁ ব্যবসা অন্যতম। এতে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে। রিয়েল টেস্ট রেস্টুরেন্ট এলএসসির অধীনে এখন পর্যন্ত 2 শতাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যার বড় অংশই বাংলাদেশি ব্যবসায়ীরা আরও জানান, 2012 সাল থেকে কর্মী ভিসা বন্ধ থাকায় তাদের জনবল আনতে হচ্ছে অন্য দেশ থেকে। এ নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা বাঁচাও সমাবেশে তিনি বলেন, নির্বাচন না করলে জামায়াতের অস্তিত্ব থাকবে না। পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায় এবং গঙ্গা ব্যারেজ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি রফিকুল আলমকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম।
তিস্তার পর এবার পদ্মা বাঁচাও দাবিতে সরব বিএনপি। বিতর্কিত ফারাক্কা বাঁধ বাংলাদেশের নদ নদীতে যে বিরূপ প্রভাব ফেলছে বড় সাক্ষী চাঁপাইনবাবগঞ্জে পদ্মা পাড়ের মানুষ। বর্ষাকালে ঘন ঘন বন্যা, ভয়াবহ নদী ভাঙন আর শুষ্ক মৌসুমে পানির সংকটে ফসল উৎপাদনে বাধা পদ্মা পাড়ের মানুষের নির্মম বাস্তবতা। পদ্মা নদীর পানির জন্য আমরা ফসল পানি করতে পারছি না। পদ্মার বেড়ি বাঁধ কেটেছে, পানি শুকিয়ে গেছে, আমরা পানি লাগবে বুঝলেন, তার জন্য ফসল হয়েছে না। পদ্মা বাঁচাও সমাবেশে যোগ দেন চাঁপাইনবাবগঞ্জ জেলার 3টি সংসদীয় আসন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিএনপি নেতারা বলেন, পদ্মা বাঁচলে বাঁচবে বাংলাদেশ, তাই যে কোনো মূল্যে পদ্মার পানির সমবন্টন নিশ্চিত করতে হবে। চলো জি ভাই, আগে পদ্মা বাঁচাই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে আগ্রাসী মনোভাবের পরিবর্তে সমতার নীতিতে বিশ্বাস করতে হবে, দিতে হবে পদ্মাসহ অভিন্ন 154টি নদীর পানির ন্যায্য হিস্সা। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার অতি মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে। পদ্মা নদীর ন্যায্য হিস্যার দাবিতে কর্মসূচি হলেও নির্বাচনী আমেজ ছিল পুরো সমাবেশ জুড়ে। বিএনপি মহাসচিব বলেন, দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন জামায়াতে ইসলামী নানা দাবির কথা বলে নির্বাচন পেছাতে চাইছে। সরকার ঘোষিত সময়ে নির্বাচন না হলে দেশের সংকট আরো বাড়বে। 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এই নির্বাচন হতে হবে। এই নির্বাচনের কোনো বিকল্প নাই, কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে। আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন, সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান, বন্ধ করতে চান। দিল্লিতে বসে শেখ হাসিনা মানুষ মারার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। 17 নভেম্বরের রায় ঘিরে আওয়ামী লীগ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ভাগাভাগি নিয়ে করা 30 বছর মেয়াদী গঙ্গা পদ্মা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ডিসেম্বরে। আগামী নির্বাচনে যে সরকারই ক্ষমতা আসুক না কেন, এই চুক্তি নবায়ন করলে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন দেশের উত্তরাঞ্চলের মানুষ। সাইফুল ইসলাম, নিউজ 24, চাঁপাইনবাবগঞ্জ। এবারে নির্বাচন 14, 18 এবং 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ফেব্রুয়ারি নির্বাচন স্বচ্ছ করতে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। শনিবার সকালে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার 0 পয়েন্টে পথসভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, প্রত্যেক প্রার্থী যেন নির্বাচনী কাজে সমান সুযোগ পায়, অন্যথায় অতীতের কর্মকর্তাদের মতো অভিযোগ পেলে বর্তমানরা পালানোর পথ পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করে না হয়, প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা। নির্বাচনের আগে এমন সমর্থন পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান। শনিবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তারেক রহমান তার ওই পোস্টে লিখেন, তিনি সহ অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন, যারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচনী অখণ্ডতার বিষয়ে স্পষ্টতা এবং বিবেকের সঙ্গে কথা বলেছেন।
তাদের সুচিন্তিত হস্তক্ষেপ সর্বজনীন গণতান্ত্রিক নীতি এবং বাংলাদেশি জনগণের কল্যাণের প্রতি গভীর প্রতিশ্রুতির প্রতিফলন। শেখ হাসিনার মামলার রায় ঘিরে আজ এবং কাল শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ নিয়ে অনলাইনে প্রচারণাও চালাচ্ছে নেতাকর্মীরা। ভীতি ছড়াতে কয়েকটি স্থানে হয়েছে নাশকতার চেষ্টা, এতে জনমনে রয়েছে খানিকটা শঙ্কা। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে কোনো নাশকতা রুখে দিতে সব ধরনের প্রস্তুতি আছে তাদের। জুলাই অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘিরে নগরীতে বেড়েছে নিরাপত্তা। কারণ রায়কে কেন্দ্র করে সারা দেশে শাটডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। 17 নভেম্বরের রায়কে কেন্দ্র করে 16 ও 17 নভেম্বর সারা দেশে শাটডাউন কর্মসূচি ঘিরে দেশের নানা প্রান্তে চলছে বিক্ষিপ্ত নাশকতা। এ থেকেই সৃষ্টি হয়েছে অজানা আতঙ্ক। বাংলাদেশের মানুষ নেক্সট ইনশাল্লাহ আওয়ামী লীগের কোনো লকডাউন, কোনো হরতাল গ্রহণ করবে না। চাবো না কোনো ফ্যাসিবাদ বা কোনো প্রকার দুষ্টু কোনো বা দুষ্কৃতি কোনো অঙ্গ সংগঠন বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা তৈরি করুক। র‍্যাব বলছে যখনই এমন তথ্য পাচ্ছেন তারা, তখনই গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রাপ্ত তথ্য উপাত্ত যাচাই বাছাই করে প্রস্তুতি নিচ্ছেন। এবারও মাঠ পর্যায়ে ও সাইবার ওয়ার্ল্ডে যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবেলায় প্রস্তুত তারা। যে উড়ো খবরগুলো আসছে সেগুলোকে আমরা একইভাবে যাচাই বাছাই করছি এবং আমাদের অনলাইন মিডিয়া মনিটরিং এবং সাইবার মনিটরিং চলছে। পাশাপাশি আমাদের অন গ্রাউন্ড যে ডিপ্লয়মেন্ট ছিল সেটাও এবার থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন রায় ঘিরে নাশকতার কোনো সুযোগ নেই। 17 তারিখে রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম। সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। গেল 13 নভেম্বর লকডাউন কর্মসূচি দিয়ে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ দলটি লাপাত্তা ছিল। তবে লাঠি সোঁটা হাতে অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান নেয়াকে ডিএমপি কিভাবে দেখছে? পুলিশের কাজটা সেটা আপনার পুলিশই করবে। পুলিশের কাজে জনগণ সহায়তা করতে পারেন, তারা তথ্য দিয়ে তারা পুলিশের সাথে থেকে কিন্তু পুলিশের কাজের যে ধরনটা সেটা কোনোভাবেই অন্যের হাতে তুলে নেওয়া যাবে না। রায়কে কেন্দ্র করে হাইকোর্ট সংলগ্ন ট্রাইব্যুনাল এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় থাকবে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সংখ্যা তৈরি হয় সেক্ষেত্রে পুলিশ বসে থাকবে না। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। দর্শক, ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।